কখনোই আমি চাইনি যে কোটা প্রথার জন্যই নামতে হবে। যেদিন নেমেছিলাম ওই দিন এই নিয়ত করে নেমেছিলাম যে শেখ হাসিনা পতন হবে। আন্দোলন থেকে পিছপা হব, আন্দোলনটা আর চালিয়ে যাব না, এটা কখনো আসে নাই। কিন্তু বারংবারই মনে হয়েছে হয়তো আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। না, কারণ বাংলাদেশে রাজনীতি করতে হলে দুইটা বিষয়কে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। কেউ যদি বাংলাদেশে ৭১কে অস্বীকার করে, সে যেমন বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, ঠিক একইভাবে জুলাইকে কেউ যদি অস্বীকার করে, জুলাইকে সাথে না রেখে রাজনীতি করার চেষ্টা করে, সে রাজনীতি করতে পারবে না। অনেকে বলে না যে লাশ নিয়ে রাজনীতি, লাশ নিয়ে তো রাজনীতি হয়। মুক্তিযুদ্ধের একটা রক্ষা কবচ হচ্ছে জুলাই, যিনি ৭১-এর অন্যতম সংগঠক, বিখ্যাত বড় জনপ্রিয় সংগঠক শেখ মুজিবুর রহমান, যিনাকে আমরা ৭১ পিরিয়ডের আগে পুরো বাংলাদেশে অবিসংবাদিত নেতাই ছিলেন। উনি কি ওটা রক্ষা করতে পেরেছে? উনি এসে কিন্তু আপনার একটি বাকশাল করেছে। যেই বাংলাদেশ পাওয়ার জন্য মানুষ রক্ত ঝরিয়েছিল, জীবন দিয়েছিল, তা কথা বা বাস্তবায়নের চেষ্টা করতেছে, সবাই বলতেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। আর যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে আবার আরেকটা গণঅভ্যুত্থান বা আরেকটা বিপ্লবের মুখোমুখি আমরা শীঘ্রই হব। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম দর্শক, আজ ৩৬শে জুলাইয়ের মুখোমুখি পর্বে আপনাদের সাথে আছি আমি মাহবুবা ইসলাম। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা মহানগর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাহিদুজ্জামান রানা এবং সেই সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই প্রশ্ন করে আবু রায়হান ভাইকে, এই যে কুমিল্লা থেকে আপনাদের আন্দোলনের যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়? ধন্যবাদ ফেস দ্য পিপলকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ঢাকাতে যখন ১লা জুলাই আন্দোলন শুরু হচ্ছিল, তখন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তখন ফিল করতেছিলাম ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমাদেরও নামা উচিত। কিন্তু আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলাম, আমি কিভাবে অংশগ্রহণ করব তা বুঝতে পারতেছিলাম না। তো ৩রা জুলাই রাতের বেলা আমি ফেসবুকে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে একটা পোস্ট করি যে ১৮ সালের কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু এইবারের যৌক্তিক আন্দোলনে তারা কেন চুপ কেন? তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থীরা ওখানে পোস্ট করতে থাকলো, কমেন্ট করলো যে সিনিয়ররা যদি নেতৃত্ব দেয় আমরা আপনাদের সাথে সর্বোচ্চটা দিয়ে থাকবো। আর সাবেক যারা ছিল তারা অনেকে বলা বলি করতেছিল, এখন যারা আছে তারা মেরুদণ্ডহীন শিক্ষার্থী, এই কারণে এখনো রাস্তায় নামতেছে না। তারপরে যখন অনেক আশা ভরসা প্রত্যাশা পেলাম কমেন্টের মাধ্যমে, আমরা ৪ জুলাই আমরা ঘোষণা দিলাম যে আমরা আগামী দিন এলাকায় বিশ্ববিদ্যালয় গেটে মূল ফটকে আপনারা আসেন, আমরা কোটা প্রথা বিলুপ্তির দাবিতে আমরা বিশ্ব রোড অবরোধ করব। তো আমরা যথারীতি ৪ জুলাই আমরা যখন বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত, আমরা হাতে গোনা মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী ওইখানে উপস্থিত, কিন্তু আমাদের কাছে সাহস ছিল। আমরা যখন শুরু করি তখন বৃষ্টি পড়তেছিল, আমরা দোদুল্যমান অবস্থায় শুরু করব কি করব না, কিন্তু আমরা ৮-১০ জন লোক, ওইখানে পুলিশের গাড়ি ছিল, মনে হয় যে ডিবির গাড়ি, ৪-৫টা কালো ডিবির গাড়ি, আমাদেরকে যা দেখলেই তখন আমাদের একজন শিক্ষার্থী হিসেবে এটা দেখলেই বুকে একটা মোচড় দিয়ে ওঠে। তো ওইখান থেকে আমরা যখন আমাদের স্লোগান শুরু করলাম, স্লোগানগুলো নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলার ফটকের সামনে গেলাম, দেখলাম যে আমরা একটা সিনারিও দেখি, মুক্তিযুদ্ধের সময় লুঙ্গি পরা, সেন্টু গেঞ্জি পরা লোকজন যুদ্ধ করতেছে। আমার এখনো চোখের সামনে ভাসে যে এরা লুঙ্গি পড়তে নামতেছে হল থেকে, ছাত্ররা ও লুঙ্গিটা পড়তেছে, এভাবে লুঙ্গিটা প্যাচ দিতেছে, আর ও সে নেমে আসতেছে হল থেকে, ঝাঁকে ছেলেরা যে ভাই আমরা আসতেছি। এভাবে করে আমাদের সবগুলো হল থেকে এভাবে আমাদের সাথে যখন নামলো, আমরা অনেক লোক আমরা এগিয়ে গেলাম। সেদিন আমাদের যাত্রা শুরু। ওই দিন আমাদেরকে পুলিশ ২ বার বাধা দিয়েছিল বিশ্ব রোডে যাওয়ার পথে, কিন্তু আমরা আল্লাহর রহমতে ওই দিন আমাদেরকে আক্রান্ত করে নাই তারা। আমরা ওই বাধা অতিক্রম করে
আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনে মহাসড়কের অবরোধ নেই, 2 ঘন্টা অবরুদ্ধ রাখি। প্রশাসন আমাদের কাছে আসে, দেখা করে। আমরা আমাদের যে 4 দফা দাবি দিয়ে একটা স্মারকলিপি প্রশাসনকে জমা দিই। আমাদের মূল ফিলিংসটা ছিল, যেহেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসবাস করি, এমন একটা জায়গা যেখানে অবরোধ করলে বাংলাদেশের সরকার অচল হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করতাম। জিওগ্রাফিক্যালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এবং যে কোনো যৌক্তিক দাবি আদায়ে এই পয়েন্টটাতে যারা কাজ করতে পারবে সফলতা তাড়াতাড়ি আসবে। ওই দায়বদ্ধতা থেকে আমরা 4 জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করি, এবং এরপরে আমরা আর কখনো থেমে থাকিনি, আমরা এগিয়ে গিয়েছি, আমরা সফলতা পেয়েছি। এই যে কোটা আন্দোলন বলেন, এটা পরবর্তীতে ধীরে ধীরে কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণঅভ্যুত্থানের রূপ নিল? ধন্যবাদ। আসলে আমার জায়গা থেকে আমি কখনো কোটা আন্দোলনে নামি নাই, কারণ 18 সালে যে আন্দোলন চলতেছিল, আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ওই আন্দোলনে অংশগ্রহণ করিনি। কারণ আমি জানতাম যে কোটা প্রথা উঠাই দিল, সবাই ফেয়ারলি চাকরি পাইল, আমলা হইল, সেই একই দুর্নীতির ওই আমলা, যে মেধাবী শিক্ষার্থী অনেক পড়াশোনা করছে, সে কিন্তু আমার যে এখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, ওখানে গেলে সেও একজন দুর্নীতিবাজ হচ্ছে, দক্ষ দুর্নীতিবাজ হয়। তা কখনোই আমি চাইনি যে কোটা প্রথার জন্যই নামতে হবে। আমি এই প্রত্যাশা নিয়ে নামি নাই। আমার বিশ্বাস ছিল, এবং শেখ হাসিনার যে স্বভাব, জনগণের রায়কে অগ্রাহ্য করা, জনগণের মতামতকে অগ্রাহ্য করা, একটা মাত্র শ্রেণীকে সুবিধা দেওয়ার যে মানসিকতা, আমাদের বিশ্বাস ছিল উনি এটা মেনে নিচ্ছে না, এবং আমরা সরকার পতনের দিকে যাবে। এটা আমরা আমি পার্সোনালি যেদিন নেমেছিলাম, ওই দিন এই নিয়ত করে নেমেছিলাম যে শেখ হাসিনার পতন হবে এটার মধ্যে। আচ্ছা, আপনি শুরু থেকেই কোটা আন্দোলন না, আপনারা ছিলেন ফ্যাসিস্ট পতনের আন্দোলন, তখন থেকে আপনারা সরব হয়েছেন? আমাকে যদি প্রশ্ন করা হয়, সত্যি কথা যেটা, মানে পুরো জীবনটাকে এমন ভাবে হচ্ছে মানে মঞ্চস্থ করা হয়েছে আমার জীবন, আমার কাছে মনে হয়েছিল যে আহ, মানে নেভার এন্ডিং একটা গেমে আমরা এই প্রসেসে আমরা প্রবেশ করেছি। দিস ইজ হোয়াই শেখ হাসিনার পতন হলো কি হলো না, আওয়ামী ফেসিজম এই যে কালচার, এটার হচ্ছে মানে ডিস্ট্রাকটিভ মুভমেন্ট আসলো কি আসলো না, ওটার থেকে বড় ব্যাপার হচ্ছে আমাকে লড়াইটা করে যেতে হবে। কারণ আমরা যে পথে নেমেছি ওই পথে ফেরার কোনো সুযোগ ছিল না। তো কোটা হোক আর হাসিনার পতন হোক, বা আওয়ামী শাহীর পতন হোক, যাই বলেন না কেন, স্পিরিটটা ছিল আমাকে মানে এগোতে হবে, পেছনে ফেরার কোনো রাস্তাই ছিল না। সেটা যাই হোক, মানে আমাকে আন্দোলন করতে হবে। মানে ফলাফল যেটাই হোক, মানে আপনারা- কনসিকুয়েন্সেস, ইটস আপ টু নেচার বা ন্যাচারাল অর্ডার, বাট আমাকে আমার কাজটা করতে হবে। আচ্ছা, এই যে জুলাই আপনাদের যে 36শে জুলাই, এটা কি আপনাদের কাছে একটি দিন নাকি চেতনা? 36শে জুলাই, বলতে আমরা 5ই আগস্টকে 36শে বুঝাই। জুলাই আমার কাছে, আমার ন্যারেশনটা একরকম। আমার লাস্ট 15 ইয়ার্স এর টোটাল যত আন্দোলন, টোটাল যত সংগ্রাম, সর্বসমেত যা আমরা করেছি হাসিনা শাহীর বিরুদ্ধে, আওয়ামী ইজমের বিরুদ্ধে, গুম খুন হত্যা, শাপলা হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, সবকিছুর বিপরীতে আমরা হচ্ছে একটি ন্যায্য, একটি যৌক্তিক, 71 ভিত্তিক, 71-এর আমাদের যে স্পৃহা, ওই যে 69-এ যে আমাদের গণ অভ্যুত্থান, সব কয়টাকে মিলিয়ে বাংলাদেশের মানুষের যে যেখানে যাওয়ার কথা ছিল, বাংলাদেশটা যেমন হবার কথা ছিল, ওই সব কিছুর একটা ইম্পালসিভ একটা সিচুয়েশন গত 15 বছরে আমরা এটা তৈরি করেছি। তার মাঝে হচ্ছে ওই দিনটার যে মানে আফটার ম্যাথ হিসেবে 36শে জুলাই আসছে। সুতরাং ডেফিনেটলি 36শে জুলাই বলুন আর 5ই অগাস্ট বলুন, এই সময়টুকু, এই দিনটুকু আমাদের কাছে শুধুমাত্রই দিন না, কজ আমাদের কাছে একটা 15 ইয়ার্স এর একটা কালেকটিভ একটা সিনারিও, কালেকটিভ একটা ইম্পালসিভ একটা আপনার বেজ ধরা যায়। ওই অর্থে ডেফিনেটলি আমার কাছে 15 বছরের প্রত্যেকটা বেদনা ভ্রমণের যারা সঙ্গী সাথী ছিল, যারা আমাদেরকে হচ্ছে ইন্সপায়ার করেছিল, যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, অপর অন্যান্য সংগঠন, বিএনপি ছাড়াও অপর অন্যান্য সংগঠন, পাশাপাশি আমজনতা, সাধারণ জনগণ, সবার কালেকটিভ যে হচ্ছে আপনার ভিতরের যে স্পৃহা, এটার যেহেতু ফলাফল 36শে জুলাই, দ্যাট মিনস অবভিয়াসলি নট, এটা কোনো দিন না, এটা অবভিয়াসলি আমাদের 71-এর চেতনাকে হচ্ছে এসকেলেট করার একটা নবজাগরণ ছিল।
দ্যাট ডে। এই যে লম্বা আন্দোলন হলো, জুলাই আন্দোলনে মনে হয়নি যে এখন দমে যাবেন বা সবচেয়ে কঠিন মুহূর্তে পড়েছেন কখনো? যে হুম। এখন আমরা আন্দোলনটা থামিয়ে দেব বা আর সম্ভব না, মনে হচ্ছে হেরে যাচ্ছি? আন্দোলন থামিয়ে দেব এটা কখনো মনে আসে নাই। তো হেরে যাব এটা সত্যি, যে আমি তো আসলে মানুষ তো। আ আমাদের ভিতর তো সবকিছু মিলাই আমাদের ভিতর একটা সিনারিও দাঁড় করানো, তাই না? তো আন্দোলন থেকে পিছপা হব, আন্দোলনটা আর চালিয়ে যাব না, বা হচ্ছে আমি আমার একটা কমফোর্ট জোনে চলে যাব, এটা কখনো আসে নাই। কিন্তু বারংবারই মনে হয়েছে হয়তোবা আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। হয়তোবা আমাদের সততা, আমাদের পবিত্রতাকে নিয়ে যে আন্দোলন সংগ্রামের যাত্রা আমি ব্যক্তিগতভাবে শুরু করেছি অন্যান্য জনের সাথে, এটা আমি আ মানে ইনারশার মতো করে এগিয়ে যাব ঠিকই। আমার কাছে ওই যে আমার কিছুক্ষণ আগে আমি আমার যিনি সহ-আলোচক আবু রায়হান, ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করছিলাম। আ খুব সম্ভবত ২৩ সালে ২৮শে অক্টোবরের সিনারিওর পরে মোস্ট প্রবাবলি মোর দ্যান 6 মান্থ আমি আ বাসার বাইরে ফেরারি যেটা বলা হয় আরকি পলিটিক্যালি। তখন যেমন ছিলাম, জুলাই অগাস্ট ম্যাসাকারের সময় আন্দোলন করার মুহূর্তে বাসায় তো ছিলাম না। অন্য কোথাও হচ্ছে আপনার থাকতে হয়েছিল। আ যাতে হচ্ছে নিজেকে যতটুকু ডিসগাইজ করে থাকা যায়। ওই থাকাকালীন সময়ে ওখান থেকে হচ্ছে অনেক ধরনের কসরত করে আমার আন্দোলনে শরিক হইতে হইছে। বিশ্ব রোড বলেন আর আমাদের কুমিল্লা শহরে বলেন। দ্যাট টাইম আমি আমার বন্ধু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকাওয়াত আলী সুজাত, তো ওর সাথে আমার 24/7 কথা হতো। ওই কথার মাঝে আমি অনেকবার আপনার কান্না করেছি, কেঁদেছি। ফ্যামিলি মেম্বারসদের সাথেও কেঁদেছি। দ্যাট টাইমস অলরেডি আমার নামে হচ্ছে অনেকগুলো একাধিক মামলা হয়। আমার বাসায় হচ্ছে পুলিশি হয়রানি চলতেছিল। আব্বা-আম্মার সাথে হচ্ছে মিসবিহেভ করা হচ্ছিল। বা সবকিছু থেকে যে প্রেশার, চারদিক থেকে প্রেশার করার ফলে আমার কাছে মনে হয়েছিল যে হাসিনার যে ক্যারেক্টার যেটা আমরা বুঝি, মানি আ সে আপনাকে শেষ করবেই। সে আপনাকে শেষ করবেই। আ তাকে আপনার যদি হচ্ছে নীল নদের মতো হচ্ছে আপনার আ একটা এরকম একটা নদীকে যদি হচ্ছে রক্তের বন্যার মতো বইয়ে দিতে হইতো, সে ওই পুরো বাংলাদেশের ২-৪-৫ কোটি মানুষ মেরে হইলেও তার যে এজেন্ডা সে বাস্তবায়ন করার মতো, সে একটা নার্সিসিস্ট মেন্টালিটির একটা নারী ছিল। বা হচ্ছে আপনার বলা যায় আ মানে এটা জায়ান্ট, হ্যাঁ? একটা ডেভিল সোল। তো ওই ডেভিল সোলের আগ্রাসন তো আমরা জানি। দিস ইজ ওয়াই আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি হেরে যেতে মানে পড়ছি কিনা বা হেরে যাচ্ছি কিনা। দ্যাট টাইম আপনার একটা খুবই সরলনেস নিয়ে একটা ইম্পালসিভ একটা সিচুয়েশন তো ক্রিয়েট হয়েছিল ডেফিনিটলি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার জীবনের ঝুঁকি জেনেও আপনারা কেন রাজপথ ছাড়েননি? আমরা জীবনের ঝুঁকি, কারণ আমাদের সাথে সবাই তো আমাদের সাথে ছিল। হাসিনা এবং তার চেলাপেলারা ছাড়া, যাদের মূল ভরসা অস্ত্র, মিথ্যাচার, ধোঁকাবাজি, তারা ছাড়া তো পুরা বাংলাদেশ আমাদের সাথে ছিল। তো কোনোভাবেই আসলে আমাদের দমে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। কারণ ওই সময় এমন একটা সিচুয়েশন, আমার ভিতরে এতটুকু বিশ্বাস ছিল, আমি আন্দোলন বন্ধ করে দিলেও কেউ না কেউ এটা চালিয়ে নিবে, এই আন্দোলন সফল হবে। কারণ যখন একটা আন্দোলনের সাথে কোনো একটা কাজের সাথে সাধারণ মানুষ সবাই দাঁড়িয়ে যায়, ওটা কখনো ব্যর্থ হয় না। তাই যত রকমের প্রেশার ছিল, যত গোলাগুলি, যত গুম খুন হত্যা ছিল, জেল জুলুম ছিল, সবকিছুর পরেই শিক্ষার্থীদের সাথে কখনোই কোনো সরকার পারেনি। ওই বিশ্বাস থেকে আমরা আসলে আন্দোলন দমন বা থামানোর কোনো আমাদের সুযোগ ছিল না। আচ্ছা, তখন কি মনে হয়েছিল যে সরকার আসলেই এত দ্রুত পতনের মুখে পড়বে? না, আমরা কখনো মনে করিনি এত দ্রুত পতনের মুখে পড়বে। তবে আমাদের বিশ্বাস ছিল সরকার যেভাবে আচরণ করতেছিল, পতন হওয়া ছাড়া ওর আর কোনো পথ ছিল না। এত শীঘ্রই হবে, ৫ তারিখ পতন হবে, ওটা আমরা জানতাম না। বাট ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, তারা কিন্তু সরকার পতনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েই রাস্তায় নেমেছিল। যখন দেখলেন যে শেখ হাসিনা বাহিনীর আগ্রাসনটা বেশি হয়ে যাচ্ছে, একটা আন্দোলনের মাঝে কিন্তু সেই বাহিনী অনেক বেশি তৎপরতা চালিয়েছে, তখন কি মনে হয়নি যে আমরা হেরে যাচ্ছি বা আপনারা মানে আপনাদের দিক থেকে মনে হয়নি যে এই আন্দোলন ব্যর্থ হয়ে যেতে পারে? না, আমাদের কাছে মনে হয় না আন্দোলন ব্যর্থ হয়ে যেতে পারে। কেন? কারণ হলো
এর আগে 18 সালের কোটা আন্দোলন যেরকম একজন সিঙ্গেল ব্যক্তিত্ব এটা লিডারশিপে ছিল, এই আন্দোলনে কিন্তু এরকম কোনো একক লিডারশিপ ছিল না। এই কারণে দেখবেন যখন ডিবি অফিসে 6 জন বা 5 জন সমন্বয়ককে যখন ভাতের হোটেলে নিয়ে গেল, তখন কিন্তু যার বাইরে ছিল হান্নান মাসুদ, তারপরে মাহিন সরকার, রিফাত রশিদ, তারা কিন্তু হাল ধরে আন্দোলনের। এবং এই আন্দোলনটা এমনভাবে স্প্রেড ছিল, এমনভাবে ছাত্রদের সংযোগ ছিল, এটাকে আপনি কুক্ষিগত করা বা কিছু 5 জন 10 জন মানুষকে হত্যা করে বন্ধ করে দিয়ে আন্দোলনটা বন্ধ করার কোনো উপায় ছিল না। তো এই কারণে এই সুযোগটা ছিল না আন্দোলনটা ব্যর্থ হওয়ার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ভুল কি ছিল বলে মনে করেন আপনি, যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত? জেনেরিক বলতে গেলে ডেফিনেটলি ওর অহমিকা, দম্ভ, যে দাম্ভিকতা, সেটা। আর যদি স্পেসিফিক বলতে হয়, সেটা হচ্ছে খুবই আমাদের 36শে জুলাইয়ের ওই মেসাগারের দিনগুলোতে আপনার যখন থেকে হচ্ছে শিক্ষার্থী হত্যা শুরু করে, বা তারও আগে যখন দেখি মানে গোটা জাতিকে একটা ন্যায্য দাবিকে যখন সে রাজাকারের দাবি হিসেবে হচ্ছে উপস্থাপিত করে, তখন থেকে মানুষের ভিতরে কিন্তু একটা বোধ একটা উদয় হয় যে যে এই ডেভিল সোল যে হাসিনা, এ ধরনের নারীকে যদি হচ্ছে আপনার এখন থেকে যদি সবাই মিলে সম্মিলিতভাবে যদি হচ্ছে আপনার দমন না করা যায়, দমন না করা হয়, তাহলে কিন্তু সামনে আপনার মাত্র কত, আমি মাত্রই বলবো, ওর যে ক্যাপাবিলিটি, মানুষ মারার যে ক্যাপাবিলিটি, আই থিঙ্ক এটা মোর দেন আপনার মানে কুটি ছাড়াইয়া যাবে একক নারী হিসেবে। হিটলার থেকে বেশি, অনেক বেশি নার্সিসিস্ট এই নারী, সাইকোটিক ক্যারেক্টার। তো তখন থেকে যদি হচ্ছে আপনার মানুষজন মানে সাহস করে না দাঁড়াতো, শিক্ষার্থীরা সাহস করে না দাঁড়াতো, তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কিন্তু অনেক বড়, আরো 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 বিশাল রকমের হয়ে যেত, ও পেয়ে বসতো। দিস ইজ ওয়াই আমার কাছে মনে হচ্ছে ন্যাচারাল রিভেঞ্জ বলতে একটা কথা থাকে না, ওই ন্যাচারই হচ্ছে তার মাধ্যমে মুখ থেকে এমন একটা ঘৃণ্য নিকৃষ্ট শব্দ উচ্চারণ করতে বাধ্য করেছে যে এই আন্দোলন হচ্ছে রাজাকারদের আন্দোলন। ওইটা মানুষজনকে প্রচন্ডভাবে নাড়িয়েছে, শিক্ষার্থীদেরকে প্রচন্ডভাবে নাড়িয়েছে। নাড়ানোর পরে যখন সবাই সম্মিলিতভাবে নিজেকে প্রচন্ড পরিমাণ মানে বুস্ট আপ করে যখন রাস্তায় নামলো, শিক্ষার্থী, সাধারণ জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক গোষ্ঠী যারাই আছেন নামলো, তখন যে তা ও যে হচ্ছে বেপরোয়া ভাবে ওই যে পতন, নেচার তো বুঝতেছি তার পতন হবে, আমরা বুঝি নাই, তখন সে নির্বিচারে পাখির মতো যখন গুলি করা শুরু করলো, ওই শব্দটা আর হচ্ছে নির্বিচারে গুলি করাটা, এই দুইয়ের মিশেলে আপনার এই ব্যাপারটা ঘটেছিল আর কি। শুরুতে তো কোটা আন্দোলন যখন শুরু হয়, শেখ হাসিনা তো মধ্যবর্তী সময়ে মেনে নিয়েছিল যে হ্যাঁ, কোটা জিনিসটা চেঞ্জ হয়ে তাদের দাবি মেনে নেওয়া হয়। তারপরেও তো আন্দোলন থামেনি, আরো জোরালো ভাবে হয়। এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল ওই যে বললাম না, বারবার হচ্ছে আপনার ব্যাড স্পিচ ডেলিভারি দেয়া। যেমন যখন সে মেনে নেয়, ওই মেনে নেওয়ার ভিতরে কিন্তু কিছু মানে লুপ হোল ছিল। প্রথম মেনে নেওয়ার ব্যাপারটা দেখবেন যে সে এটাকে খুব চমৎকার ভাবে পাস করে দিচ্ছে আপনার কোর্টের উপরে। আসলে তো বাংলাদেশে এমন কিছু ঘটতো না যেটা হাসিনা শাহীর নির্দেশ ছাড়া, মানে কিছুই না, সবকিছুই। তো সে তো এটা তো জনগণ কিংবা সাধারণ শিক্ষার্থী, এটা আপনার আন্দোলনের সাথে যিনারা হচ্ছে আপনার কমান্ডিং লেভেলে ছিল, তারা ছাড়াও যারা সাধারণ শিক্ষার্থী, ওনাদের ভিতরে অনুভূতি আপনার অনুভূত হয়েছে যে এটা হচ্ছে আপনার ছলছাতুরি করে একটা মঞ্চ আপনার দাঁড় করানো, যে হচ্ছে আমি মেনে নিলাম, কিন্তু সেই তো হচ্ছে কোটপাড়াতে দিয়ে দিল। আর কোটপাড়া তখন তার আজ্ঞাবহ ছিল। আচ্ছা, এই যে 2 বছর পর দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন কি, আর জুলাইয়ের প্রত্যাশা কি মনে হয় আপনাদের কতটা পূরণ হয়েছে? যেই প্রত্যাশা নিয়ে এত মানুষ রাজপথে নেমেছিল, আজ তো অনেকদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তো কি মনে হয় কতটা প্রত্যাশা পূরণ হয়েছে? প্রত্যাশা পূরণের কথা যদি বলা হয়, মানে ইন মাই অপিনিয়ন প্রত্যাশা আসলে অতখানি পূরণ হয় নাই। এটার রিজনটা হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গাটা তো শুধু হাসিনার পতন ছিল না, শুধু হাসিনার পতন হয়ে যাবে, আপনার একটা রেজিম চেঞ্জ হয়ে যাবে, আবার নতুন করে একটা এরা শুরু হবে, ব্যাপারটা এমন ছিল না। ব্যাপারটা ছিল হাসিনা যা যা করতো তা আমি করব না। এটাই ছিল আমাদের কাইন্ড অফ একটা স্পিরিটের জায়গা ছিল। কিন্তু আজকের দিনে এসে দেখবেন আপনি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্টের পরে হচ্ছে আপনি যে আমাদের বিএনপি সরকার, যেহেতু হচ্ছে আমি এই দলেরই হচ্ছে আপনার অ্যাক্টিভিস্ট, আপনি ইন্টারিম বলেন আর বিএনপি গভর্নমেন্ট বলেন, ওনারা হচ্ছে যে সরকার চালাচ্ছে,
এই সরকারের ভিতরে দিন শেষে যেহেতু 15 ইয়ার্স কিন্তু হাসিনা আপনার ক্ষমতা আপনার জোর করে কিন্তু কুক্ষিগত রাখে, সুতরাং আপনার প্রতিটি লেয়ারে, আপনি সেটা আমলাপাড়া হোক, প্রশাসনিক যে কোনো লেয়ারে, দিন শেষে হচ্ছে আওয়ামী নামক যে ধর্মটা, ওর যারা পূজক ছিল, হ্যাঁ, যারা পূজাটা করতো, ওরশিপটা করতো, ওই যারা হচ্ছে পূজা করতো, ওই পূজা যাকে কেন্দ্র করে করতো, যে করাতো, পুরোহিতরা, আওয়ামী ইজমের যে পুরোহিতরা, এই পুরোহিতদেরকে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিন্যস্ত করা হয়েছে, আসন দেওয়া হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় রিক্রুট দেওয়া হয়েছে। তো ইন্টারিম গভর্নমেন্ট আমরা তো দেখলাম, বিএনপি গভর্নমেন্ট আজকে কয়েকদিন মাত্র, দেখা যাক সেটা কি করে। তো বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করেছিল, ঘুরে ফিরে আপনার ওই লোকগুলো কিন্তু স্টিল আপনার ওই কাঠামোতে অবস্থান করছে। তো আমি কিছুদিন আগে আপনার, যদিও আমি ভেরি মাচ অপটিমিস্টিক এই জায়গায়, আজকে দিন পর্যন্ত আপনি বললেন দ্যাটস ওয়াই আমি আজকের কথা বললাম। আর আমি অপটিমিজমের জায়গাটা হচ্ছে, কিছুদিন আগে কৃষিবিদ ইনস্টিটিউটে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি প্রোগ্রাম, এটা প্রোগ্রামটা ছিল পুরো বাংলাদেশের আমাদের অঙ্গ সংগঠনের শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি ওনার সাথে মিট করবে, একবার ডিরেক্ট ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। দ্যাট টাইম আমাদের প্রধানমন্ত্রীর যে হচ্ছে আপনার মানে দেশের প্রতি কমিটমেন্ট, বা ওনার আব্বা আম্মার যে হচ্ছে, উনি এটা বারবার খুব সাধারণ মানুষের মতো উনি বারবার বলছিল যে ওনার আব্বা আম্মার যে হচ্ছে আপনার পুরো বাংলাদেশ জুড়ে যে আপনার মানে জনপ্রিয়তা, কিংবা হচ্ছে যে জানাজা চোখের সামনে জিয়াউর রহমানের জানাজা, বা হচ্ছে আমাদের মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার জানাজা, এই যে এত মানুষের ভালোবাসাকে উনি কোনোভাবে আগ্রাহ্য করার সুযোগ নেই। ডিসিজে উনি বারবার বলছিলেন যে ওনাকে সবাই মিলে একটু সাপোর্ট দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ফেসিজমের যে ধারা চলমান, সেই ফেসিজমের ধারা থেকে আপনার বা আওয়ামী ইজমের ধারা থেকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য উনি আমাদের কাছে বেকুলভাবে আমাদের কাছে আপনার অনুরোধ করেছিল। ওই জায়গা থেকে আমি হচ্ছে আশাবাদী যে বাংলাদেশ পরিবর্তন হবে, তারেক রহমানের হাতেই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ হবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, ওই প্রশ্নটা ফিরে গেলে আজও পর্যন্ত গত 15 বছর লড়াই সংগ্রাম বা জুলাই অগাস্টের ম্যাসাকারের ফলে যে আপরাইজিং এর যে হচ্ছে আপনার আমার ব্যক্তিগতভাবে যে একটা স্বপ্ন ছিল, ওই স্বপ্ন আসলে পূরণ হবার না। কারণ আমরা হচ্ছে যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের কাছে সবকিছু একটা ইউটোপিয়ান ভাবনার মতো লাগছিল আর কি, মানে একটা ইউটোপীয় ভাবনা, একটা কাল্পনিক ভাবনা। আসলেই বাংলাদেশ, আমরা প্রায় গল্পে বলি আপনার 20 কোটি মানুষের দেশ, আমাদের অ্যাসেট খুবই সীমিত, 56,000 বর্গমাইল, এত ছোট অ্যাসেট, এত ওভার পপুলেটেড একটা এরিয়া নিয়ে আপনাকে যদি হচ্ছে আগামীর দিনে হাঁটতে হয়, সেক্ষেত্রে আপনার সময় দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আমরা অনেকেই জানি, প্রায় আমাদের পাঠচক্র বা বিভিন্ন আলাপচারিতায় আমাদের যারা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট আছে, ওদের সাথে আলাপ করলে আপনার ফিজিক্সে একটা কথা বলেন, ইনার্শিয়া, গতি জড়তা। তো গতি জড়তা থাকবেই। আপনি যদি কোনো একটা লোকাল বাস বা হচ্ছে ট্রেনে আপনি ধরেন, তো উঠলেন, বাসের গতি হচ্ছে আপনার ভেলোসিটি হচ্ছে আপনার 100 কিলোমিটার পার আওয়ার, আপনি বসে আছেন, বাট আপনার তখন গতিবেগও কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার। আপনি হুট করে লাফ দিলে কিন্তু হয়তোবা আপনি স্থির, কিন্তু ওই যে বাসের গতিবেগের কারণে আপনি কিন্তু সামনে পিছনে ডানে বামে 100 কিলোমিটার পার আওয়ার বেগে কিছুক্ষণ আপনি কিন্তু মুভ করতে থাকবেন। তো গত 15 বছরে আওয়ামী লীগের যে হচ্ছে আপনার গতিধারা, যে জড়তা, সে জড়তা আপনার ইন্টারিম গভর্নমেন্টের 2 ইয়ার্সে কাভার হয়ে যাবে না, কিংবা বিএনপির 3-4 মাসে কাভার হয়ে যাবে। এটা আমাদের সবাইকে একটা ধনাত্মক হৃদয়ে ওই আপনার প্রতিটা আকাঙ্ক্ষাকে, এই সরকারকে, তারেক রহমানকে মনে করিয়ে দিতে হবে যে আমাদের আকাঙ্ক্ষাটা কি, বা আওয়ামী গতিধারাটা কেমন ছিল। এটা যখন আমরা বারবার যখন হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে তুলে ধরবো, মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম চলমান থাকবে। এমনিতে আমি বিশ্বাস করি 15 বছরের আপনার কনসিকুয়েন্সেস, 36 জুলাইয়ের যে হচ্ছে আপনার চেতনা বা যে হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, এটা অচিরেই আপনার এটা পূরণ হওয়া সম্ভব। জুলাই গণঅভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন, সেই সাথে কিন্তু তরুণ প্রজন্মের একটা বড় অংশ, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, এমন অনেক আছে। জুলাই আহতরা, জুলাই যোদ্ধা যারা, তাদের জন্য সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ঠিক পদক্ষেপ আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়, বা কি মনে হয় যে ঠিক আছে, নাকি আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত তাদের জন্য? না, এটা পর্যাপ্ত না, অবশ্যই পর্যাপ্ত না। সেটার ব্যাপারে আরো বেশি আন্তরিক হওয়া খুব জরুরি। আপনার যিনারা হচ্ছে আন্দোলনে অবদান রেখেছিল, প্রত্যেকটা জায়গার হচ্ছে আপনার যারা ফ্রন্ট লাইনার ছিল,
আপনার দ্যাট টাইম যারা হচ্ছে আপনার আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে, রাজপথে ছিল, মেঠোপথে ছিল, সব জায়গায় সরব ছিল, এই ধরনের মানুষগুলোকে আরো বেশি হচ্ছে মূল্যায়ন যদি করা হয়, তাহলে এই ধরনের মানুষগুলোই আমাদের সামনের দিনের কণ্ঠস্বর। যেমন আপনি ৩৬শে জুলাই টোটাল দিনটাতে দেখবেন, আপনি একজন নারী, যে ফ্রন্টলাইনের যে নারীরা ছিল, পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের দ্যাট টাইম আমার যিনি সহ আলোচক এনসিপি থেকে আসা, ওনার উপর পূর্ণ রেসপেক্ট রেখেই বলবো, ওনাদের যে দলটা ফর্ম হয়, ওই দলটা ফর্মের মধ্যে আপনার প্রকৃত অর্থে বিএনপি তো হচ্ছে আপনার অলরেডি হচ্ছে আপনার চলমান প্রক্রিয়া একটি রাজনৈতিক দল। আমাদের প্রত্যেকজন যারা হচ্ছে বিদ্যমান যারা নেতাকর্মী ছিল, সবার অবস্থান ছিল, ওনারা হচ্ছে ৩৬শে জুলাই ওই টাইমটাতে অনেক মানুষজন তরুণদের সাথে, যারা হচ্ছে আমরাও তরুণ, বাট আমাদের একটা হচ্ছে আপনার প্রোটোকল বা হচ্ছে হায়ারার্কি সিস্টেম আছে, বাট ওনাদের দলটা যেহেতু নতুন বা হচ্ছে নতুন করে ফর্ম করা, তখন অনেক নারী কিন্তু আপনার সামনে ছিল। ওই নারীদেরকে কি আলটিমেটলি ইন্টারিম গভর্নমেন্ট কিংবা ওনারা ওই পূর্ণ অর্থে কি নারীদেরকে আপনার এই আন্দোলনের পরে কনসিকুয়েন্সেসের পরে মানে সাথে রেখে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ওরকম স্পেস দেওয়া হয়েছিল কিনা? কিংবা কিছুদিন আগেই আমি ওনার সাথে আপনার কিছুক্ষণ আগে যখন কথা বলি, তখন আসলো এই যে আমাদের কি যেন আপনার সাহসী কিছু নেত্রীও ওনারা পেয়েছিলেন, সামান্তা বা হচ্ছে ডক্টর তাসলিম, যারা মানে ওনাদের মতো হচ্ছে আপনি অনেক নারী তো পাবেন, ওনাদের মতো এমন চমৎকার মগজধারী নারীরা যখন আপনার মেইন স্ট্রিম পলিটিক্স কিন্তু নারীরা করতেছে না, ওনারা হচ্ছে সাহস নিয়ে করতে আসলো। ওনাদের কি আলটিমেটলি করতে দেওয়া হলো কিনা? মানে সর্বসমেত আমি তো বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। তো বাংলাদেশি ন্যাশনালিজমটা কি বুঝায়? আমার প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ন্যাশনালিজমটা ছিল কি? ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে সমতলে যারা থাকবে, পাহাড়ে যারা থাকবে, নারী বলেন, পুরুষ বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, প্রত্যেকজনের হচ্ছে আপনার একটা কমন পরিচয় থাকবে বাংলাদেশি। তার এরপরে গিয়ে কেউ সাদা হবে, কালো হবে, পাহাড়ি হবে, সমতল হবে, হিন্দু হবে, মুসলমান হবে, নারী হবে, পুরুষ হবে, আগে তো বাংলাদেশি। তো আগে বাংলাদেশি হিসেবে যে নারীদের অগ্রণী ভূমিকা ছিল ৩৬শে জুলাই, তাদের ভূমিকাকে পরবর্তীতে কতটুকু হচ্ছে আপনার ক্ষমতায়নের ক্ষেত্রে এসকেলেট করা হয়েছে, এটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা ডেফিনেটলি। দেন আর যদি বলেন যে মানে আদার্স আরো অনেক থিংসের কথা, আমি আপনাকে পূর্বকালে যেটা বললাম, ওই যে জড়তাটা কাটতে দিতে হবে, আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনি 2.5 ইয়ার্সের মধ্যে আপনি 15 বছরের সেই দানবীয় শাসনকে নিঃশেষ করে দিতে পারবেন না। তার জন্য আমাদেরকে অনুপ্রেরণামূলক এবং ধনাত্মকভাবে হচ্ছে সরকারকে প্রেসক্রিপশন দিতে হবে, প্রেসক্রাইব করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমার এই পয়েন্টে একটু আমার কথা আছে, যেটা বললো যারা আন্দোলনে ত্যাগ স্বীকার করছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই। ইন্টারিম গভর্নমেন্ট ওনার চেষ্টা করেছিল, ডক্টর ইউনূস স্যারের গভর্নমেন্ট, এবং আমি জানি না বিএনপি কতটুকু চেষ্টা করতেছে বর্তমান সরকার। আমি মনে করি খুব ভালোভাবে চেষ্টা করা উচিত। এখনো অনেক মানুষ চিকিৎসা সেবা পায় না। যে ছেলেটা বুলেটের আঘাতে গুলিবিদ্ধ, যার পায়ে গুলি লাগছে, তার যে চিকিৎসাটা দরকার সে চিকিৎসাটা পাচ্ছে না। অনেকে চিকিৎসা নিতে গিয়ে, সাপোজ ডক্টর ইউনূস স্যারের সময় সে থাইল্যান্ড বা সিঙ্গাপুর চিকিৎসা নিয়েছিল, এখন কিন্তু ওই সেবাটা সে আবার পাচ্ছে না। তার কিন্তু দরকার আরো কিছু উন্নতি চিকিৎসার জন্য। আমরা এই দেশে কিছুদিন আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন মন্ত্রীর অনেক চিকিৎসা বিল, নো প্রবলেম, থাকতে পারে, কিন্তু এই যে যারা আপনাদেরকে একটা নতুন বাংলাদেশ দিতে গিয়ে এভাবে পঙ্গুত্ব বরণ করলো, তাদের চিকিৎসার জন্য সঠিকভাবে মনোযোগ দেওয়া উচিত। এটা কোনো সরকারই ভালোভাবে দিতে পারতেছে না। এরপরে জুলাইটা কিন্তু শুধুমাত্র 36 দিনে একটা লড়াই না। 2018 সালের যে ভোটারবিহীন নির্বাচন, এই নির্বাচনে কি এটাকে প্রতিরোধ করতে গিয়ে বিএনপি কর্মীরা বা জামাত কর্মীরা বা অন্য সাধারণ জনগণ কি গুলিবিদ্ধ হয় নাই? হয়েছে। শাপলা চত্বরে কি মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত পঙ্গুত্ব বরণ করে আছে না? এখনো ঘুরতেছে, কষ্ট করতেছে, শহীদ পরিবার আছে। আমি মনে করি বিগত 17 বছর হাসিনার যে জাহিলি যুগে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মনে করি সরকারকে প্রপারলি এদের খুঁজে বের করে এদেরকে একটা আওতায় নিয়ে আসা উচিত, একটা সাপোর্ট সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত।
আমার পার্সোনালি, আমার ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলনের আগে গত 17 বছরে নির্বাচনকালীন সময়ে বিভিন্নভাবে সরকারের রোষানলের শিকার হয়ে এখন খুবই মানবত জীবনযাপন করছে এরকম লোকজনকে আমি চিনি। আমার মনে হয় সরকার এটা উদ্যোগ নিয়ে সামাজিক সেফটিনেসের আওতায় নিয়ে এসে এদেরকে সরকার একটা সাপোর্ট দেওয়া উচিত, আর্থিক সাপোর্ট বলেন বা চিকিৎসা সংক্রান্ত সাপোর্ট দেওয়া উচিত। এরপরে আরেকটা বিষয় যেটা বললো নারীদের ক্ষমতায়ন, এটা আসলে আমাদের সমালোচক যেটা এনসিপি, এটা কিন্তু শুধু এনসিপির দায়বদ্ধতা না। এনসিপি তার দেখেন এনসিপির কয়জন টোটাল এমপি, কয় পার্সেন্ট, এর ভিতরে কিন্তু যদি পার্সেন্টেজ হিসাব করেন সবচেয়ে বেশি নারী এমপি এনসিপির 2 জন টোটাল এমপি যদি হিসাব করেন। এটা সংরক্ষিত, জি জি, মানে এমনিতে হচ্ছে মানে নির্বাচনকালীন সময়ে কতজন নারীকে এনসিপি হচ্ছে এসকেলেট করার সুযোগ করে আমি দিয়েছে। এটাই বলতে চাচ্ছি। দেখেন যেহেতু বর্তমান সরকার যে দল চালাচ্ছে তারা কিন্তু দাবি করে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, তারা দাবি করে। তা আমরা আশা করেছিলাম এত রক্ত, এত শহীদের পরে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। তাদের অন্তত উচিত ছিল এই যে নারীদেরকে কোটায় সীমাবদ্ধ না রেখে, আমরা কিন্তু এখনো ওই যে আগের কোটা সিস্টেম আছে যে 50 জন কোটা, 50টা নারী একটা কোটা রাখছি আমরা, তাদেরকে আমরা একটা সিস্টেম এনে দিচ্ছি। কিন্তু আপনি জুলাই আন্দোলনে দেখেছেন নারীরা কিন্তু এখন আর কোটার বস্তু না। আপনি একটা নারীরা কিন্তু শিক্ষা দীক্ষা বা সব দিক থেকে একটা পুরুষ মানুষকে ফাইট দেওয়ার যোগ্যতা ক্ষমতা নারীরা রাখে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমরা ওই আমাদের যে 50 বছর আগের যে সেট আপ, মানসিক যেই ধারণা যে নারীদেরকে কোটা সিস্টেম না দিলে নারীরা কি আসতো, এই রাজনৈতিক ময়দানে রাজনীতি করে তারা এই আসন এনশিওর করতে পারবে না, এটা আমাদের এখনো ধারণা। আর যদি এই ধারণাটা না হতো আমরা কিন্তু এই কোটা সিস্টেম, সংরক্ষিত সিস্টেমটা আমরা বাদ দিয়ে দিতাম। কেন আপনি প্রার্থী ঘোষণা করেন, আপনার 300 জন আপনি এমপি প্রার্থী দিচ্ছেন, আপনি ওইখানে 10% নারীদেরকে মনোনীত করেন, নারীরা ফাইট করে আসুক, আপনি আপনার দলীয় সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে নারীদেরকে সুযোগ করে দেন। আমরা এটা দিচ্ছি না, আমরা নারীদেরকে জাস্ট লাইক আ শো পিস আমরা সংসদে কি করতেছি, ওদেরকে আমরা রাখতেছি। আমার মনে হয় যে এখন আর কোটার বিরুদ্ধে যেহেতু আন্দোলন, এখন কোথাও নারীদের কোটার প্রয়োজন নাই। আমি মনে করি নারীরা কেপাবল, এবং নারীদের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বলেন সব জায়গায় যে প্রতিবন্ধকতা উঠিয়ে দিয়ে নারীরা যাতে পুরুষের মতো করে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে যায়, কোটা আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সামনে থেকে, আগামী দিনেও এই সুযোগটা শুধু এনসিপির না, বাংলাদেশে বিদ্যমান সকল রাজনৈতিক দলের এই সুযোগটা করে দেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে নারীদের যে রাজনীতিতে আসার ব্যাপারটা, যেমন একজন পুরুষ রাজনীতিবিদ যেমন অনলাইনে যতটা না হয়রানির শিকার হয়, নারীরা কিন্তু ওই তুলনায় বেশি হয়। আপনার দিক থেকে এটা কি মনে হয়, কেন? দেখুন, নারীদের যে সাইবার বুলিং এর কথা আপনি বললেন, আপনি একটু মানে মনোযোগ দিবেন যে কারা হচ্ছে আপনার মোস্ট অফ দ্য টাইম সাইবার বুলিং করে থাকে। বেশিরভাগই হচ্ছে আপনার কিছুটা পিছিয়ে পড়া গোষ্ঠী বা হচ্ছে আপনার অশিক্ষিত মানুষজন। তো এই সাইবার বুলিংটা আপনি হয়তোবা আমরা নারীদের ক্ষেত্রে হয়তোবা খুব সিরিয়াসলি ব্যাপারটা অবলোকন করে থাকি, কিন্তু আলটিমেটলি আপনি যখনই আপনার মতের বিরুদ্ধে, আপনার অবস্থানের বিরুদ্ধে আপনি কিছু লিখবেন, বলবেন, সে হোক সেটা পুরুষ কিংবা নারী, বাংলাদেশে আপনার সাইবার বুলিং এর শিকার নারী পুরুষ সমানভাবে হচ্ছে। মানে আপনার মতকে আমি হচ্ছে আপনার সহ্য করতে পারছি না, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি স্যাটিসফাইড না, এটাই তো গত 15 বছরে যে একটা সিনারিও ছিল যে ভিন্নমত মানেই হচ্ছে মনে হচ্ছে কিছু একটা ট্যাবু টাইপের কিছু, বা হচ্ছে আপনার অস্পৃশ্য কিছু একটা। তো ওইটা থেকে বের হবার জন্যই তো আপনার গত 15 বছরের লড়াই বা আন্দোলন সংগ্রাম। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলকেই যখন তিনি কর্মী নির্বাচন করবে দায়টা নিতে হবে। ইট ক্যান বি এনসিপি, জামাত বা আমাদের দল বিএনপি, দায়টা নিতে হবে। যারা যারা হচ্ছে এভাবে নারীদেরকে হ্যারাস করতেছে, শুধু ওইটা না, আমাকে জেনেরিক জায়গায় যাইতে হবে। যেই হচ্ছে মানবাধিকার আপনার যে ব্যাপারগুলো লঙ্ঘন করছে বা হচ্ছে মতামতের ভিন্নতাকে সহ্য করতে পারছে না, বা তার ভিতর একটা মানে মানে হাসিনার যে হচ্ছে সাইকোটিক ব্যাপার কোনটা ছিল, মানুষজনকে সহ্য করতে পারতো না, মানে ও যেটা বলবে সেটাই, এর বাহিরে কোনো মত নয়। এই ধরনের টক্সিক অ্যাক্টিভিস্ট যাতে হচ্ছে জামাতে না থাকে, এনসিপিতে না থাকে, বিএনপিতে না থাকে, ওই ব্যাপারে সকলকে হচ্ছে আপনার একটু আই থিঙ্ক এই ব্যাপারে
আপনার কমনলি হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে টক্সিক পিপলকে দিয়ে আমি হচ্ছে অ্যাক্টিভিটি করাবো না। যদি হয়ে থাকে তার ব্যাপারে দল থেকে আপনার পূর্ণ একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সেই আনুপাতিক হারে আমরা যদি এই স্টেপগুলো প্রপারলি যদি গ্রহণ করতে পারি, জেনেরিক যখন গ্রহণ করতে পারবো, স্পেসিফিক তখন নারীও এটা থেকে মুক্তি পাবে। হয়তোবা নারীর বাংলাদেশ যেহেতু হচ্ছে আপনার পিছিয়ে পড়া একটা গোষ্ঠী, তৃতীয় বিশ্ব থেকে প্রকৃত অর্থে উঠতে পারছে কিনা, উঠতে পেরেছে কিনা, উর্বরতা আমরা মানে পৌঁছতে পেরেছি কিনা, এগুলো প্রশ্ন থেকে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নারীদেরকে নিয়ে হচ্ছে আপনার কথা বলা বা নারীদেরকে নিয়ে হচ্ছে আপনার নোংরা মন্তব্য করা, এটা একটা গোষ্ঠীর আনন্দের খোরাক। ওই গোষ্ঠীটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এর সকলে মিলে এটা যদি জামাতের হয়ে থাকে, মানে জামাত এখানে আপনার কোনো ধরনের ছলের ব্যবস্থাপনা না করে ডিরেক্ট হচ্ছে দায় স্বীকার করে যে হ্যাঁ ও আমার সাথে হচ্ছে অ্যাফিলিয়েটেড, ও আমার সাথে হচ্ছে অ্যাক্টিভিটি করে, তাকে আজকে থেকে আমি আমার দল থেকে আমি কোনো একটা পানিশমেন্টের সুযোগ মানে পানিশমেন্ট দিয়ে দিলাম। পাশাপাশি রাষ্ট্রকে হচ্ছে আর্জি জানানো যে তার বিরুদ্ধে আপনার প্রশাসনিক বা হচ্ছে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা ওটা করা উচিত। তেমনি করে বিএনপি যদি একটা পাই আমি যে নারীকে আপনার কোনো না কোনোভাবে হ্যারাস করছে, স্লাট শেমিং করছে, বডি শেমিং করছে বা কিছু, তখন অবশ্যই বিএনপিরও উচিত দায় নিয়ে যে হ্যাঁ এটা থাকতেই পারে, এত বড় দেশ, এত বড় দল, তো এখানে 2-4টা আপনার সাইকো থাকতেই পারে। ওই সাইকোদের দায়টা না এড়িয়ে দায়টা নিয়ে তার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত পাশাপাশি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। ধন্যবাদ আপনাকে। এবার জুলাইয়ে ফিরে আসি। আচ্ছা, যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলেন তা ঠিক কতটা বাস্তবায়িত হচ্ছে? আন্দোলনের সময় যে প্রতিশ্রুতিগুলো মানে দেওয়া হয়েছিল এগুলো কতটা বাস্তব হয়েছে? যেই বাংলাদেশ পাওয়ার জন্য মানুষ রক্ত ঝরিয়েছিল, জীবন দিয়েছিল, তা বাস্তবায়নের কথা বা বাস্তবায়নের চেষ্টা করতেছে সবাই বলতেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। আর যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে আবার সেই আরেকটা গণঅভ্যুত্থান বা আরেকটা বিপ্লবের মুখোমুখি আমরা শীঘ্রই হব। মানুষকে ওইভাবে সেই পরবর্তী আবার গণঅভ্যুত্থানে এইভাবে কি নামবে? যেমন এই গত জুলাই গণঅভ্যুত্থানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নেমেছে এবং একটা বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যেই কিন্তু নেমেছে। তো তারপরেও যদি দেখছে যে হচ্ছে না, মানে এটা কেন হচ্ছে না? মানুষ, আমার সহ আলোচক নাহিদুজ্জামান রানা ভাই একটু আগে বলেছেন যে শেখ হাসিনা যে 15 বছর যেই আমার শরীরে যদি একটা রোগ 15 বছর যদি একটা জিনিস গ্রো করেন, ওটা কিন্তু আপনি 2 বছরের সমাধান সম্ভব না। ওই একটা বিষয় আছে। আবার রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব আমি মনে করি। কারণ আমরা যে আমাদের গণভোটের রায়, যেটাতে মানুষ নিরঙ্কুশভাবে যে জুলাই সনদে মানুষের যে সমর্থন ব্যক্ত করেছে, ওটাও আমরা বাস্তবায়ন করতে বর্তমান সরকারকে দেখিনি। তাছাড়া মানবাধিকার সংক্রান্ত আইন, গুম সংক্রান্ত আইন, বিভিন্ন বিষয়ে আমরা কেন জানি বর্তমান যে সরকার তাদেরকে পিছিয়ে আসতে দেখেছি। এই বিষয়গুলো আমার বিশ্বাস বর্তমান যারা ক্ষমতাসীন তারা শীঘ্রই মেনে নিবে। কারণ তারা, আমার বিশ্বাস, হাসিনার যে পরিণতি, এই পরিণতি হাসিনার চাইতে তো কেউ শক্তিশালী খুব শীঘ্রই হচ্ছে না। হাসিনার মতো শক্তিশালী, হাসিনার মতো জায়ান্ট দানব যদি জনগণের কাছে পরাজিত হতে পারে, তাহলে আগামীতে যারা এই জনগণের পালস বুঝবে না, জনগণের চাওয়া আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, তারা বাংলাদেশে ক্ষমতা থাকতে পারবে না। আপনার কি মনে হয় জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন কি আর ব্যর্থতার জায়গাটা ঠিক কোথায়? জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন, এখন বাংলাদেশে আমি বসে বর্তমান সরকারের সমালোচনা করতে পারতেছি। এখন আর বাংলাদেশে আগের মতো কথায় কথায় আপনি গুম হয়ে যাবেন না, আমি গুম হব না, কাউকে কারাগারে যাইতে হবে না, কথায় কথায় জঙ্গি নাটক হবে না, কথায় কথায় যে স্বজন হারানোর বেদনা আমাদেরকে শুনতে হয় না। আমাদের বর্তমান সরকার প্রধান অনেক স্বজন হারিয়েছে, কিন্তু এগুলো কিন্তু শুনতে হয় না। যে একটা আমরা যে নাটক আগে প্রতিনিয়ত মঞ্চস্থ হইতো আমরা কিন্তু দেখিনি। আমরা কিছুদিন আগে দেখলাম যে বর্তমান সরকার প্রধান সার্কুলার দিয়েছেন যে ওনার ছবি যাতে ব্যবহার করা না হয়। তো এগুলো কিন্তু জুলাইয়ের অর্জন। ওনারা কিন্তু মানুষকে টাচ করার, মানুষের আকাঙ্ক্ষাকে টাচ করার চেষ্টা করতেছে। তো জুলাইয়ের অনেক অর্জন আছে। আর জুলাইয়ের সবচেয়ে ব্যর্থতা বলেন, আমি তো জুলাইকে ওভাবে ব্যর্থ মনে করি না। এটা ক্রমান্বয়ে জুলাই এখনো অসমাপ্ত। আমরা ক্রমান্বয়ে প্রতিটা আকাঙ্ক্ষা একদিন বাংলাদেশ, একদিন দেশবাসী বুঝে পাবে।
ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কি মনে হয় ক্ষমতার যে রাজনীতি এটা কি জুলাইয়ের চেতনাকে দুর্বল করছে? না, ক্ষমতার রাজনীতি যদি হয় জনগণের জন্য, ক্ষমতা যদি হয় রাষ্ট্রের জন্য, ক্ষমতা যদি হয় হচ্ছে সাধারণ মানুষকে হচ্ছে এম্পাওয়ার্ড করবার জন্য, নারীকে এম্পাওয়ার্ড করবার জন্য, ওই ক্ষমতা তো আপনার কোনোদিনই হচ্ছে আপনার ঋণাত্মক কোনো কিছু বয়ে আনবে না। সুতরাং ক্ষমতা তো থাকবেই। বাংলাদেশ যেহেতু পার্লামেন্টারি পলিটিক্স করে, একটি অংশ ক্ষমতায় থাকবে, বাকি অংশ বিরোধী দলে থাকবে। তো ক্ষমতায় যেনারা থাকবে ওনারা ওনাদের অ্যাবসোলিউট যে পাওয়ার, বিএনপি অ্যাবসোলিউট পাওয়ারই পেয়েছে। তো এই পাওয়ারটা আপনার নিরঙ্কুশ যে জয়টা, নিরঙ্কুশ যে ক্ষমতাটা, ওইটা বিএনপি ধনাত্মক কাজে আপনার ইয়ে করবে, অ্যাপ্লাই করবে। যা ইতিমধ্যে হচ্ছে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নানা রকম আপনার সৃষ্টির মাধ্যমে দেখাচ্ছে যে পলিটিক্যাল কালচারটাকে কিভাবে পরিবর্তন করতে হয়, উনি সাধারণ মানুষকে কিভাবে হচ্ছে আপনার মানে কাছে টানতে হয়। উনি বাংলাদেশের হচ্ছে যে আকাঙ্ক্ষাগুলো লাস্ট 15 ইয়ার্সের, বা হচ্ছে বিএনপি যে 31 দফা, বা হচ্ছে আপনার জুলাই আগস্ট ম্যাসাকারের পরে পরবর্তী সময় যে আমরা জন আকাঙ্ক্ষার জন্য যে আপনার গণভোট, যেটা রেফারেন্ডামের যে কথা বলা হয়েছিল, প্রত্যেকটি বিএনপি আপনার এন্ডোর্স করার কিন্তু পক্ষে অবস্থান করছে। সুতরাং এই পাওয়ার যদি হয় জনগণের কল্যাণের নিমিত্তে, আমি মনে করি না যে আমার সেই মহান ৭১-এর চেতনা হোক আর ২৪ জুলাইয়ের হচ্ছে স্পিরিট হোক, কোনোটাকেই হচ্ছে বুলুণ্ঠিত করবে না। যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমি বাংলাদেশে যিনি সরকার প্রধান ওনার কর্মসূচির মাধ্যমে আমি দেখতে পাই। আর আর আমি একটা জিনিস বিশ্বাস করি, দেখুন বাংলাদেশ, আবারও বলি, ৫৬,০০০ বর্গমাইল, ছোট্ট একটা জায়গা, অ্যাসেট খুবই সীমিত। এখানে আপনার ২০ কোটি মানুষের বসবাস। এখানে আপনি যত ভালো গভর্নিং বডি হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন না কেন, দিন শেষে পূর্ণাঙ্গ সমতা বিধান করে আপনি রাষ্ট্রটা, আমার মনে হয়, আমার যেটা, এটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, এটা পূর্ণাঙ্গ সমতা বিধান করে আপনি রাষ্ট্রটা চালানো খুবই টাফ হয়ে যাবে, কারণ ২০ কোটি মানুষের। আর গত ১৫ বছরে আমাদের একটা হাই টাইম ছিল, এভারেজ আমাদের খুব সম্ভবত 2020-তে মোস্ট প্রবাবলি তখন যে কোনো একটা জায়গায় আলাপচারিতায়, তখন বাংলাদেশের গড় বয়স ছিল ৩৭ কি ৩৮, মানে হচ্ছে তরুণের সংখ্যাটা বেশি ছিল। হাসিনা তো ১৫ বছর আপনার এই যোগ্য সময়টাকে, যেটা আপনার বড় বড় রেজিম যারা চাইনিজরা আপনার ওই সময়টাতে তরুণদেরকে আপনার স্কিল করে পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে কিভাবে আপনার পরিবর্তন করতে। হাসিনা ১৫ বছর পাওয়ার পরেও সে শুধুমাত্র তার নিজের দল বা নিজের ব্যক্তিগত হচ্ছে অর্জন ছাড়া দেশের জন্য কিছুই করে নাই। কিন্তু সে কিন্তু যে সময়টা পেয়েছে, যেভাবেই পেয়েছে, মানুষ কিন্তু দেখবেন রেজিম যেমনই হোক না কেন, আপনার যদি গভর্নমেন্ট যদি হচ্ছে বেনভোলেন্ট ডিক্টেটরও হয়, মানুষ কিন্তু এটা মেনে নেয়, যদি হচ্ছে জনগণ যদি হচ্ছে আপনার এটা থেকে উপকৃত হওয়ার থাকে। হাসিনা ১৫ বছর জনবিচ্ছিন্নতায় আপনার অনেক বাংলাদেশকে তো অনেক পিছিয়ে নিয়ে গেল। বাংলাদেশে আজকে যে হচ্ছে লোন বা হচ্ছে ঋণের যে পরিমাণ, বা বাংলাদেশ থেকে আপনার যে মানি লন্ডারিং যেটা, বা হচ্ছে মানি ড্রেন, বা সবকিছুর আপনার যত ব্যাড প্রেসিডেন্ট আছে হাসিনা কিন্তু আপনার করে দিয়ে গেছে। সুতরাং ওই সমস্ত ব্যাপারগুলো থেকে বিএনপি যেভাবে আস্তে আস্তে করে হচ্ছে আপনার এই প্রত্যেকটা পয়েন্টকে হচ্ছে পয়েন্ট আকারে দেখছে বা হচ্ছে কর্মপদ্ধতির মধ্যে নিয়ে আসছে, আমি এ ব্যাপারে প্রচন্ডভাবে আশাবাদী, প্রচন্ডভাবে অপটিমিস্টিক, যে আমার মনের ভিতরে ইউটোপিয়ান ভাবনার মতো পরিবর্তন না হলেও অ্যাটলিস্ট একটা মোটামুটি সিক কোনো রেজিম দাঁড়াবে না। হাসিনার মতো কোনো সিক একটা রেজিম বাংলাদেশে আর কোনোদিন জুলাইয়ের প্রতিষ্ঠিত নাম হবে না। ব্যবহার করে এই যে রাজনীতি হচ্ছে, এই সমালোচনা কতখানি সত্যি? দেখুন, জুলাই তো হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে আপনার আমাদের যে ৭১-এ যে মহান মুক্তিযুদ্ধ, সেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে হচ্ছে মুক্তিযুদ্ধের একটা রক্ষা কবচ হচ্ছে জুলাই। মানে ৭১-এর মুক্তিযুদ্ধটা যে চেতনা, যে হচ্ছে আপনার সার্বিক পরিস্থিতির মাধ্যমে আমরা ৭১-এ আমাদের অর্জনটা করেছি, তো জনগণ তো একটা আপনার ছিল, আপনার জনগণের চাওয়া পাওয়া ছিল। পরবর্তীতেই হচ্ছে যিনি ৭১-এর অন্যতম সংগঠক, বিখ্যাত বড় জনপ্রিয় সংগঠক শেখ মুজিবুর রহমান, যিনাকে আমরা হচ্ছে ৭১ পিরিয়ডের আগে পুরো বাংলাদেশে অবিসংবাদিত নেতাই ছিলেন উনি। কিন্তু ৭১ পরবর্তী সময়ে যে কমিটমেন্ট নিয়ে হচ্ছে প্রত্যেকটি মানুষ শহীদ হয়েছে, যে রাখালরা, যে হচ্ছে আপনার পথবালকরা, যে শিক্ষার্থীরা, আপনার পুলিশ যেভাবে হচ্ছে ঝাঁপিয়ে পড়ে হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করেছে, উনি কি ওটা রক্ষা করতে পেরেছে? উনি এসে কিন্তু আপনার একটি বাকশাল করেছে। আজকে ১৫ বছর ধরে হাসিনা যে ধরনের একটা রেজিম ক্রিয়েট করেছে, ওইটার কিন্তু আপনার ভিত্তিপ্রস্তর উনি স্থাপন করে দিয়েছিল। সুতরাং আওয়ামী লীগের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আপনার স্বৈরতান্ত্রিক যে আপনার অবস্থা, ওইটার সূচনা ঘটেছিল। তো আপনার এতগুলো শুরুটা এবং ৩৬ জুলাইয়ের মাধ্যমে অবসানটা, তা আমি প্রচন্ডভাবে আশাবাদী যে এটা নিয়ে আমরা
মানে হয়তোবা হতে পারে ৭১ নিয়েও রাজনীতি হতে পারে, ৩৬শে জুলাই বা জুলাই আগস্ট নিয়েও রাজনীতি হতে পারে, কিন্তু আমি আশাবাদী অপরাজনীতি যাতে না হয় আর কি। রাজনীতি হতেই পারে, অনেকে বলে না যে লাশ নিয়ে রাজনীতি, লাশ নিয়ে তো রাজনীতি হয়, তো লাশ নিয়ে অপরাজনীতিটা ভালো না। ঠিক তেমনি হচ্ছে আপনি জুলাই নিয়ে রাজনীতি হবে, জুলাই নিয়ে যাতে অপরাজনীতি না হয়। জুলাই কিন্তু রাজনীতি হওয়া উচিত। জুলাইটা তো আমার ৭১-এরই হচ্ছে আপনার বললাম না রক্ষা কবচ, এটা একটা তাবিজ। তো এটাকে আপনি রাখবেন না, এটাকে আপনি ধরে রাখবেন না। এটা যে আপনার যে স্পৃহার বা যে হচ্ছে অনুভূতিকে কেন্দ্র করে আপনার এটা আপনি পেয়েছেন, এটা দিয়ে রাজনীতি হবে। অপরাজনীতি যাতে না হয় সে ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। একই প্রশ্ন আপনাকে করি, জুলাইয়ের নাম ব্যবহার করে এই যে রাজনীতি হচ্ছে, এই একই সমালোচনা আপনার কাছে কি মনে হয় সত্য? না, এটা সমালোচকরা এটা সহ্য করতে পারতেছে না, কারণ বাংলাদেশে রাজনীতি করতে হলে দুইটা বিষয়কে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। আমার সহ-আলোচক এটা ক্লিয়ার করেছেন। কেউ যদি বাংলাদেশে ৭১কে অস্বীকার করে, সে যেমন বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, ঠিক একইভাবে জুলাইকে কেউ যদি অস্বীকার করে, জুলাইকে সাথে না রেখে রাজনীতি করার চেষ্টা করে, সে রাজনীতি করতে পারবে না। আমি মনে করি ৭১ এবং জুলাই দুটোটাকেই সামনে রেখে সাথে নিয়ে রাজনীতি করা উচিত। আচ্ছা, মানুষ বলছে রক্ত দিয়েছে ছাত্ররা, সুবিধা নিচ্ছে রাজনীতিবিদরা, এই অভিযোগের উত্তর কি আপনার না, কাছে? আমি এটা বিশ্বাস করি না। রক্ত ছাত্ররা দিয়েছে, কৃষক দিয়েছে। কোটবাড়িতে আমাদের আন্দোলন চলাকালীন সময়ে এমন লোক শহীদ হয়েছে, সে রাস্তায় ভিক্ষা করে। ওই ভিক্ষুক আন্দোলনে অংশগ্রহণ করেছে, ছাত্রদের সাথে এসেছে। ওর পরিচয় আমরা খুঁজে পাইনি, আমি অনেক চেষ্টা করেছি, ওনার পরিচয় খুঁজে পাইনি। আমরা যখন ৪ তারিখ ক্যান্টনমেন্টের সামনে নাজিরা আলেখাচর বিশ্ব রোডের সামনে যখন আপনারা সবাই মিলে যখন আপনারা আর্মি ট্যাঙ্ক ঘেরাও করলেন, আমি তখন আসতে পারতেছিলাম না। আমি হুন্ডায় আসাটা রিক্স। তখন আমরা আমি যাওয়ার জন্য একটা অটোকে দাঁড়ালাম, মামা আমাদের ওখানে নিয়ে, ওই অটো ড্রাইভারের একটা পা নাই, তাকে বললাম যে চলেন, সে নিয়ে আসলো। ভাড়া কত? বললো যে মামা আজকে কোনো ভাড়া নেই। তো উনি কি ক্ষমতার অংশ কখনো বাংলাদেশের বাস্তবতা হবে? তো আমি মনে করি রাজনীতি, ছাত্ররা রক্ত দিয়েছে ১৭ বছর, বাংলাদেশে অসংখ্য রাজনীতিবিদরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, শাপলা চত্বরে মানুষ জীবন দিয়েছেন, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে। তো এখানে সকলের সম্মিলিত অর্জন জুলাই, আর একমাত্র জুলাইতেই ছাত্ররা আজকে পার্লামেন্টে, যারা সবেমাত্র ছাত্রত্ব শেষ করেছে, এবং বাংলাদেশের পার্লামেন্টারিয়ান ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্তু এটাকে ওন করতেছে। এবং দিস ইজ ফার্স্ট টাইম, এটা একটা প্রেসিডেন্ট কাইন্ড অফ, যে শিক্ষার্থীরা ডিরেক্ট এটা কিন্তু প্রথম। এখন ছাত্ররা রক্ত দিয়ে কিন্তু ছাত্ররা ওই জায়গাটাতে আছে, এবং বাংলাদেশে একটা সুন্দর একটা রাজনৈতিক ধারা আসলে তৈরি হওয়ার পথে বাংলাদেশ এগুচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই যে ছাত্ররা রাজনীতিতে এসেছে, তরুণ রাজনীতিবিদ পেয়েছেন, সংসদেও গিয়েছে, তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? যেমন আমি ব্যক্তিগতভাবে নিজেও হচ্ছে এখনো ফ্লেভার স্টুডেন্ট, গায়ে এখনো ফ্লেভার আছে। তো এটা আমার জন্য তো ডেফিনেটলি অনেক বড় ব্যাপার। যে আগে দেখবেন আপনি যখন সমাজের বিভিন্ন লেয়ারে যখন মসনদগুলো থাকে, চেম্বার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বা যে ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলোতে পৌঁছতে হলে আপনার একটা কেন জানি বাংলাদেশে একটা স্টিগমা ছিল আর কি, মানে স্টিগমার মতোই কাইন্ড অফ, মানে তরুণদেরকে মানে অনেক বাধা পেরিয়ে হচ্ছে আপনার অনেক বয়স শেষ করে শেষ বয়সে গিয়ে মগজের ক্ষয় করে তারপর হচ্ছে ওখানে যেতে হতো। এখন যে হচ্ছে আপনার তরুণ বয়সে মগজের যেখানে হচ্ছে পুষ্টি 100-এ 100, ওই সময়টাতে যখন তরুণরা হচ্ছে পার্লামেন্টে গিয়ে নেতৃত্ব দিবে, পার্লামেন্টে যাবার আকাঙ্ক্ষা তৈরি হবে। আমার যিনি সহ-আলোচক, উনি হচ্ছে সাংসদ হবার মানে মনস্তাত্ত্বিক একটা ধারণা পোষণ করবেন। আমি যখন আমার যারা হচ্ছে আপনার বিভিন্ন অপর অন্যান্য সংগঠনের যারা শিক্ষার্থী নেতারা যারা আছেন বা নেতৃবৃন্দ যারা আছেন, ওনারা সংসদে যখন কথা বলছেন, আমার ভিতরে হচ্ছে একটা ব্যাপার কাজ করে যে হোয়াই নট মি, আমিও এগিয়ে যেতে চাই। ডেফিনেটলি এটা খুবই বড় একটা ইন্সপাইরেশন, এটা বড় একটা পরিবর্তন। এই যে জুলাই আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন, জামায়াত, বিএনপি বা এনসিপি তো তখন ছিল না, ছাত্ররা, সাধারণ জনগণ, তো এই যে রাজনৈতিক দলগুলো, যেসব রাজনৈতিক দল একসাথে মাঠে ছিল, এখন তাদের মধ্যে মতপার্থক্য কেমন? বিশেষ করে দেখেন বিএনপি এবং জামায়াত কিন্তু একসময় মিত্র ছিল, তো তাদের মধ্যে এখন কেন পার্থক্য হচ্ছে বিএনপি হচ্ছে আপনার একটি মানে সেন্ট্রিস্ট ইডিওলজির দল।
তো বিএনপি হচ্ছে তার জাতিগোষ্ঠীর হচ্ছে কল্যাণের স্বার্থে কখনো সে হচ্ছে সেন্ট্রাল লেফট, কখনো সেন্ট্রাল রাইট, মানে যখন যেটা প্রয়োজন হয় সে সে মাঝখানেই থাকবে। মাঝখানে থেকে সে ডান বামকে হচ্ছে আপনার এক করবে। তার ন্যাশনালিজমের সংজ্ঞায় তাই পড়ে। তো বিএনপি যেহেতু হচ্ছে আপনার রাইট বলেন আর লেফট বলেন, দুইটাকে হচ্ছে আপনার চেক এন্ড ব্যালেন্স করে একটি হচ্ছে আপনার কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাটাই হচ্ছে তার রাজনৈতিক মতাদর্শ। তো সেই ক্ষেত্রে এক্সট্রিম রাইটও তো ছিল ওই আন্দোলনের সময়। শুধু যে হচ্ছে বিএনপি জামাত ব্যাপারটা এমন ছিল না। আমার সাথে আমার অনেক যখন আমাদের ভার্সিটিতে থাকাকালীন সময় যে সমস্ত লেফট লিনিং যে সমস্ত আমাদের বন্ধুরা ছিল, যেনারা তখন হচ্ছে হাসিনা শাহির যে আমলটাকে এন্ডোর্স করতো, ওদের মতো অনেক মানুষজন লেফটিস্টরা পর্যন্ত আপনার 36শে জুলাইয়ের সেই দিনগুলোতে আপনার ওই আপনার মেসাকারের ফলে আপরাইজিং কিন্তু অবস্থান করেছিল। তো যেহেতু হচ্ছে ওনাদের অবস্থান ছিল, কিন্তু আজকের দিনে এসে ওনারা আবার হচ্ছে বর্তমান বিএনপি গভর্নমেন্টের আপনার ক্রিটিক হিসেবে হাজির হয়েছে। এটা আমার কাছে ভালোই লাগে। আপনার এই ধরনের আলোচনা সমালোচনা না থাকলে কিন্তু আপনি ভুল করছেন যে এটা বুঝবেন কিভাবে। তাহলে ওনারা যে আমাদের বিপক্ষে কথা বলছে, এ তো ক্ষতি কি? আপনার গণতন্ত্র তো ডাইভার্সিটি থাকবেই। আর এই যে 36শে জুলাইয়ের আন্দোলনের কথা বললেন, ওখানে লেফট ছিল, রাইট ছিল, এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট, নানা রকম ইডিওলজির মানুষ ছিল। আমরা যারা সেন্ট্রিস্ট আমরা ছিলাম। তো স্বাভাবিকভাবে হচ্ছে আপনার যেহেতু হাসিনা শাহীর পতন ঘটেছে, তো বিভিন্ন ইডিওলজি, ডানপন্থা, বামপন্থা, মধ্যডান, মধ্যবাম, নানা রকম ভাগে তো স্বাভাবিকভাবে ভাগ হবেই। আমার বিএনপির সাথে যারা হচ্ছে অ্যালাইড পার্ট হিসেবে আছে, ওনারা হয়তো বা বিএনপির এই যে সেন্ট্রিস্ট ইডিওলজিটা ওইটা গ্রহণ করেছে। জামাতের সাথে যিনারা আছে হয়তো বা রাইট অর এক্সট্রিম রাইট, যেটা তো স্বাভাবিকভাবে ভাগ হওয়াটা খুব স্বাভাবিক। আর যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, সেক্ষেত্রে আপনার এই ডাইভার্সিটিকে যদি আমরা এন্ডোর্স না করি, তাহলে তো আবার হাসিনার মতো সেই 15 বছরের অবস্থানে চলে যাবে। আমার কাছে এটা উপভোগ্য। এই যে জামাত বিএনপির বিরোধিতা করছে, বিএনপি জামাতের বিরোধিতা করছে, এনসিপি বিরোধিতা করছে, এটা খুবই অপটিমিস্টিক একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়। আমি এটাতে স্যাটিসফাইড। আপনার ডাইভার্সিটি তো লাগবে। হাসিনা আমলের মতো ওয়ান ওয়ে গভর্নমেন্ট তো হচ্ছে না। আর সমালোচনা চলছে, ডিরেক্ট প্রধানমন্ত্রীকে নিয়ে হচ্ছে কার্টুন আঁকা হচ্ছে, প্রধানমন্ত্রী ডাকে আবার কি বিয়ার করছে, হুইচ ইজ ভেরি গুড থিং, ভেরি গুড সাইন। ধন্যবাদ আপনাকে। একই প্রশ্ন আপনার জন্য। এই যে জামায়াত বিএনপি যারা রাজপথে একসাথে ছিল, পরবর্তীতে এনসিপি আসলো, এদের মধ্যে কেন মতপার্থক্য? আমি তো মত পার্থক্য দেখি না। বিষয়টা হলো, আপনি দেখেন আওয়ামী লীগের সভানেত্রী যখন পোস্ট দেয়, আওয়ামী লীগের এই যে 23শে জুন আওয়ামী লীগের পিটানোর জন্য কিন্তু দেখলাম যে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি তিনটাই কিন্তু মাঠে একসাথে ছিল। আওয়ামী লীগকে পিটানোর ক্ষেত্রে দেখেন বাংলাদেশে বিএনপি জামাত ওরা কিন্তু ঐক্যবদ্ধ। বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশে আর রাজনীতি করতে দিবেন এই ব্যাপারে আমার মনে হয় যে কারোর দ্বিমত নাই। আর আর যেটা বলতেছেন দ্বিমতের জায়গা থাকতে হবে অনেক। আমাদের বর্তমান ক্ষমতাসীন দল যেটাকে মনে করতেছে, তারা যেটা বলার চেষ্টা করে, তাদের 31 দফা জুলাই সনদ তারা ক্রমান্বয়ে বাস্তবায়ন করবে। ওই বাস্তবায়নের জায়গাটা থেকে তো দ্বিমত থাকবেই, যেহেতু আমরা যেহেতু ছাত্ররা এই গণঅভ্যুত্থানকে খুব কাছ থেকে আমরা রক্তপাত, শহীদ বিষয়টা আমাদেরকে এখনো নাড়া দেয়। তো এই বিষয়টাতে কোনো ধরনের দেরি বা স্কিপ করার চেষ্টা, আসলে এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। ওই জায়গা থেকে আমাদের দ্বিমত আছে, কিন্তু হাসিনার ব্যাপারে সবাই ঐক্যমত। না, আমি এটার সাথে একমত। মানে আপনি পলিসির ক্ষেত্রে তো আপনি দ্বিমত পোষণ করতেই হবে। কোনটা ভালো পলিসি, আমি যেটা গ্রহণ করলাম সেইটাই ভালো, ব্যাপারটা তো এমন নয়। এখানে দ্বিমত থাকবে, কিন্তু যখন আসবে আপনার ফেসিজমের বিপরীতে হচ্ছে লড়াই, ফেসিজমের বিপক্ষে আপনার লড়াই, তখন আবার প্রত্যেকটি সোল কিন্তু আপনার একটি সোলে রূপান্তর হবে। এটা আমি আশাবাদ করি। ধন্যবাদ আপনাদের। এই যে জুলাইয়ের চেতনার যে ধারক, প্রকৃত ধারক কারা মনে হয়? এনসিপি, ছাত্রদল নাকি জনগণ? দুজনের জন্যই প্রশ্নটা আপনাদের। এটা অনেকে হচ্ছে মানে একইভাবে হচ্ছে উচ্চারণ করে থাকে, আমি তাদের সাথে সহমত পোষণ করছি। এটা জুলাইয়ের যে ধারক বাহক, জুলাই যারা শহীদ, ডেফিনেটলি ওনারাই ধারক এবং বাহক। বাকি আমরা যারা আছি, যারা বেনিফিশিয়ারি না ভেবে ওই যে শহীদরা যে আকাঙ্ক্ষায় মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, কাফনের কাপড়টা আপনার মেনে নিয়েছে, এটাকে মেনে নিয়ে হচ্ছে রাস্তায় হচ্ছে জীবন দিয়েছে, ওই যে তার আকাঙ্ক্ষা, সে কেন হচ্ছে আপনার এত বড় শক্তি কোত্থেকে আসলো? দেশপ্রেমের কাছ থেকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আমি সেক্ষেত্রে আমি আশাবাদ করব আমার নিজ দলের লোক যারা হচ্ছে ব্যক্তিবর্গ আছেন, পাশাপাশি অপর অন্যান্য সংগঠনের যিনারা নেতৃবৃন্দ আছেন,
আপনারা আমরা কেউই হচ্ছে এটা ধারক বাহক না, ধারক বাহক শহীদরা। আর শহীদরা যে আকাঙ্ক্ষায় মরেছে, যে মৃত্যুবরণ করেছে, শহীদরা হচ্ছে যেভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে, তেমনি আমি সবার কাছে আহ্বান করব বাংলাদেশটাকে প্রচন্ডভাবে ভালোবাসতে হবে। আমি ব্যক্তিগতভাবে এখানে ভারতপন্থী কোনো হিন্দু চাই না, পাকিস্তানপন্থী কোনো মুসলমান চাই না। আমি চাই বাংলাদেশপন্থী হিন্দু মুসলমান যেই থাকবে এই 56,000 বর্গমাইলের ভিতরে সুখে দুঃখে সবাই যাতে বাংলাদেশপন্থী হয়। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো দেশের প্রয়োজনে কি সব রাজনৈতিক স্বার্থ ভুলে তারা কি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে একসাথে? আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জন্য সকল দলই একসাথে কাজ করতে পারে। আমরা বিগত 17 বছর দেখেছি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষেই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতার জন্য আওয়ামী লীগের মন্ত্রীরা বাংলাদেশকে এত পরিমাণ বাংলাদেশকে নির্লজ্জ জায়গায় নিয়ে যেত। অনেক সময় ওদেরকে বলতে শুনেছি স্বামী স্ত্রীর সম্পর্ক, বিভিন্নভাবে এরা এত নির্লজ্জভাবে কথা বলতে পারতো। তো এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা বিলং করে না। আমার বিশ্বাস দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করতে পারবো। আর এর আগের প্রশ্নের জবাবে আমার একটু কথা আছে। জুলাইয়ের চেতনার ধারক এটা আসলে মুখে বলার কোনো কিছু না। জুলাইয়ের কোনো চেতনা, জুলাইকে আমি শুধুমাত্র চেতনার বেড়া জালে, যেমন আমরা দেখেছি 17 বছর মুক্তিযুদ্ধ চেতনার রাজনীতি হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, এবং যার কারণে মানুষ এটা ছুঁড়ে ফেলে দিয়ে এটার বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমরাও যদি জুলাইটাকে এরকম জুলাই বাজি করি বা জুলাইকে চেতনা বিক্রির দোকান খুলে বসি, তখন কিন্তু ওটাও জনগণের কাছে এটা ঘৃণিত একটা বিষয় হয়ে দাঁড়াবে। জুলাইটা একটা দায়িত্ব। বর্তমান যারা সরকার জুলাইয়ের মাধ্যমে আজকের আপনারা ক্ষমতায় এসেছেন, ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন করতে পারে জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি, আহত শহীদ পরিবারদের প্রতি, তখন কিন্তু এটা ওনারা আমরা বুঝে নেব এটা অন করতেছে। আমরা ক্ষমতার বাইরের দল, আমাদের এই ক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে। আহত শহীদেরা শুধুমাত্র কোনো সরকারের না, সরকারের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে। আমি মনে করি যারাই এই দায়িত্বগুলো পালন করবে তারাই এটাকে আপহোল্ড করতেছে, এবং এটার আগামী দিনের রাজনীতিতে সবাইকেই এই বিষয়টাকে, এই দায়িত্বটাকে সুনিপুণভাবে পালন করা উচিত। ধন্যবাদ আপনাদের। জুলাই কেবল একটি তারিখ নয়, এটি সাহসের, ত্যাগের এবং জবাবদিহির প্রতীক। সময় বদলায়, সরকার বদলায়, রাজনীতি বদলায়, কিন্তু শহীদদের রক্তের ঋণ কখনো বদলায় না। সেই ঋণ স্মরণ করে আজকের 36শে জুলাইয়ের মুখোমুখি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।